বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি এসএসসি অর্থাৎ তোমরা যারা ক্লাস 9-10 সায়েন্স নিয়ে পড়াশোনা করতেছো, তোমাদের ফিজিক্সের দ্যাট মিন্স পদার্থবিজ্ঞান বইয়ের তোমার যে পঞ্চম অধ্যায় অর্থাৎ পদার্থের অবস্থা ও চাপ। দেখো তোমাদের পঞ্চম অধ্যায় ফিজিক্সের যে পদার্থের অবস্থা ও চাপ। তো দেখো এই অধ্যায় থেকে আসা তোমাদের যশো বোর্ড। দেখো তোমাদের যশো বোর্ড 2024, ঠিক আছে? এই বোর্ডে আসা তোমার যে সিকিউরিটি আছে, এখন আমি যেটা এখানে সলভ করে দিব। ওকে, তোমার যশোর বোর্ড 2024-এর সিকিউর এখন আমি এখানে খুব সহজে তোমাদেরকে একদম ডিটেলস, ঠিক আছে, তোমাদেরকে বেসিক সব বলে এখানে আমি প্রত্যেকটা পার্ট খুব সহজে তোমাদেরকে সমাধান করে দিব। ওকে, আর আশা করি তোমরা যারা ক্লাসটা দেখতেছো, আশা করি তোমরা এই অধ্যায়ে অর্থাৎ পদার্থের অবস্থা ও চাপ এই অধ্যায়ের যতগুলো বেসিক থিম আছে তোমরা এগুলো মোটামুটি পারো, আমি এটা বিশ্বাস করি, ঠিক আছে? কারণ এই অধ্যায়ের বেসিক থিমগুলো দেখো, তোমাকে এই অধ্যায় থেকে সিকিউ অ্যান্সার করতে গেলে তোমাকে অবশ্যই এই অধ্যায়ের যে বেসিক থিমগুলো আছে এগুলো অবশ্যই একটু মানে পারতে হবে। ওকে, এখানে কি আছে তোমাকে বলতে পারে যে কোনো একটা বস্তু পানির মধ্যে ছাড়ার পর এটা কি পানির মধ্যে ভাসবে নাকি ডুবে যাবে, ঠিক আছে? এরকম প্রশ্ন বলতে পারি, অথবা তোমার এখানে প্লবতা বের করতে বলতে পারি, ঠিক আছে? তারপর এই অধ্যায়ের মধ্যে তোমার একটা সূত্র আছে, এটা হচ্ছে আর্কিমিডিসের সূত্র। তোমাদের কি এগুলো অবশ্যই জানতে হবে, ঠিক আছে? আর্কিমিডিসের যে সূত্র আছে এগুলো অবশ্যই জানতে হবে। তারপর এখানে তোমার আছে ব্যারোমিটার, তাই না? আশা করি তোমরা এগুলো জানো যে ব্যারোমিটার, তাই না? তোমার আবহাওয়া দপ্তরের মধ্যে, ঠিক আছে, আবহাওয়ার যখন মাপা হয়, ঠিক আছে, যে কোনো একটা স্থানে আবহাওয়া কিরকম হবে, তখন কি তখন এটার জন্য আবহাওয়া মাপার জন্য তোমার কি ব্যারোমিটার শব্দটি ইউজ করা হয়, তাই না? দেখো যে ব্যারোমিটার যন্ত্র আছে একটা, ঠিক আছে, ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে যেগুলো কি তোমার মানে পরিমাপ করা হয়। ওকে, তো আমি আর কথা না বাড়াচ্ছি, এখন আমি এই অঙ্কটি খুব সহজে সলভ করে দিব। ওকে, তো তোমরা ক্লাসটা মন দিয়া দেখো। দেখো আমাকে প্রশ্নের মধ্যে কি বলেছে, দেখো আমাকে উদ্দীপকের মধ্যে আমার দুইটা চিত্র দেওয়া আছে। দেখো এটা হচ্ছে আমার একটা চিত্র, এটা হচ্ছে আরেকটা চিত্র। এটা তো অবশ্যই বুঝতে পারছো, তোমাদের বই এই চিত্র আছে, তাই না? এটা হচ্ছে প্রথম পৃষ্ঠন, এটা কি দ্বিতীয় পৃষ্ঠ, তাই না? দেখো এই যে এটা পিস্টন, ঠিক আছে, এটা হচ্ছে আমার পিস্টন। এখন দেখো এখানে তোমার যে কাজটা করছে, দেখো এই চিত্রের মধ্যে তোমার দেখা যাচ্ছে যে দেখো এই পিস্টনের মধ্যে, ঠিক আছে, এই পিস্টনের মধ্যে তোমার এখানে একটা বল প্রয়োগ করছে, তাই না? এখানে F1 বল অ্যাপ্লাই করেছে। এখানে যখন এই দেখো এই তরল অর্থাৎ এই তরলের মধ্যে যখন তুমি এখানে বলটা অ্যাপ্লাই করেছো, তখন কি এখানে যে পিস্টনটা আছে না, এই যে এটা হচ্ছে পিস্টন, তখন কি এই পিস্টন কি অবশ্যই একটু নিচে নামবে। যদি এই পিস্টন একটু নিচে নামে তাহলে এদিকে যে পানি আছে এগুলা কি একটু আমার উপর দিকে চলে যাবে, তাই না? আশা করি এগুলো জানো যে এটা একটু উপরে উঠবে, তাই তো? আচ্ছা, এটা হচ্ছে প্রথম পৃষ্ঠন, এটা কি দ্বিতীয় পৃষ্ঠন। এখানে F1 বল অ্যাপ্লাই করা হয়েছে, এখানে কি F2 বল অ্যাপ্লাই করা হয়েছে অর্থাৎ প্রয়োগ করা হয়েছে। ওকে, আচ্ছা, তো দেখো তো এই যে আমার চিত্র আছে এখানে তোমার দেখো আমার এতটুকুর হাইট দেওয়া আছে। দেখো এতটুকুর হাইট হচ্ছে কত, আমার 10 সেন্টিমিটার। উদ্দীপকটা ভালো করে বুঝো, এখানে কি কি ডাটা দেওয়া আছে। দেখো আমার এতটুকুর হাইট হচ্ছে কত, আমার 10 সেন্টিমিটার। ওকে, আচ্ছা, এবং দেখো আমার এতটুকু অংশে ভালো করে দেখো, এতটুকু অংশে যে ক্ষেত্রফল এটা দেওয়া আছে 4 সেন্টিমিটার স্কোয়ার। যেহেতু এখানে স্কোয়ার দেওয়া আছে এটা অবশ্যই কি ক্ষেত্রফলের মান। আমরা তো জানি যদি স্কোয়ার থাকে এটা কার মান, এটা হচ্ছে ক্ষেত্রফলের মান। আচ্ছা, তাহলে এতটুকু মান হচ্ছে আমার ক্ষেত্রফলের মান। আবার এখানে তোমার একটা বল প্রয়োগ করা হয়েছে, তাই না? এখানে একটা বল প্রয়োগ করেছি, এখানে F1 বল প্রয়োগ করা হয়েছে। এখন বলো এখানে বলের মানটা কত, তোমার 20 নিউটন, ঠিক আছে? এখানে তোমার 20 নিউটন বল অ্যাপ্লাই করা হয়েছে। আচ্ছা, আশা করি এতটুকু বুঝতে পারছো। এখন দেখো তো এখানে কি হয়েছে, এখানে তোমার কাজটা হচ্ছে দেখো এখানে আমার একটা পৃষ্ঠন দেওয়া আছে, ঠিক আছে, এখানে একটা পৃষ্ঠন দেওয়া আছে। এই পৃষ্ঠনের তোমার দেখো এই যে এইটুকু অংশের যে ক্ষেত্রফল, এইটুকু অংশের ক্ষেত্রফল দেওয়া আছে কত, আমার 20 সেন্টিমিটার স্কোয়ার, তাই না? এই যে 20 সেন্টিমিটার স্কোয়ার দেওয়া আছে। ওকে, আচ্ছা, আর এখানে আমার F2 বল অ্যাপ্লাই করা হয়েছে। ওকে, এখানে দেখো তোমার বিদ্যুৎ চলে গিয়েছে, ঠিক আছে, তোমার হঠাৎ করে তোমার বিদ্যুৎ চলে যায়, তাই তোমার ক্লাস করতে প্রায় তোমার সমস্যা হয়ে যায়। এখন দেখো আমাকে ক নম্বর প্রশ্নে কি বলেছে। দেখো আমাকে কতে বলেছে পীড়ন কাকে বলে। তাহলে পীড়ন কি, পীড়ন হচ্ছে যখন তুমি কোন একটা বস্তুর মধ্যে বাহ্যিক বল প্রয়োগ করবে, ঠিক আছে, যখন কোনো বস্তুর মধ্যে বাহ্যিক বল প্রয়োগ করা হয় এবং এই বল প্রয়োগ করার কারণে যখন বস্তুটি বিকৃতি ঘটে, ঠিক আছে, বিকৃতি কি অর্থাৎ বস্তু যে আকার আছে আকারের পরিবর্তন হয়, ঠিক আছে।
তখন ওই বস্তুটির মধ্যে, ভালো করে শুনে, ওই বস্তুটির মধ্যে তার যে স্থিতিস্থাপকতা, ঠিক আছে, ওই বস্তুটির স্থিতিস্থাপকতার জন্য বস্তুর ভিতরে এক ধরনের যে বলের সৃষ্টি হয়, ঠিক আছে, ওইটা হচ্ছে কথা আমার, এটা হচ্ছে প্রতিরোধকারী বল। ওকে, আচ্ছা, মনে রাখবে যে পীড়নের যে সূত্র আছে এটা হচ্ছে পি ইজ ইকুয়াল টু কত, এফ বাই, তাহলে আমি একটু গুছিয়ে বলতেছি, ঠিক আছে, একটু গুছিয়ে বলতেছি যে পীড়ন কাকে বলে। বাহ্যিক বল প্রয়োগ করলে কোনো বস্তুর বিকৃতির হলে, ঠিক আছে, ওই বস্তুটির স্থিতিস্থাপকতার জন্য একক ক্ষেত্রফলের মধ্যে যে বল প্রয়োগ করা হয় বা যে বল কাজ করে তাকে বলা হয় পীড়ন। কি বললাম? দেখো নর্মালি পীড়ন এই সূত্র হচ্ছে, দেখো আমি দেখাচ্ছি, পীড়নের সূত্র হচ্ছে পি ইজ ইকুয়াল টু কত আমার, এই যে এফ বাই এ। ওকে, তো তুমি একটু গুছিয়ে বলবে যে বাহ্যিক বল প্রয়োগ করার ফলে বিকৃতির পরিবর্তন হলে বস্তুটির স্থিতিস্থাপকতার জন্য একক ক্ষেত্রফলের মধ্যে যে বল কাজ করে তাকে বলা হয় পীড়ন। ঠিক আছে, একক ক্ষেত্রফলের মধ্যে এটা এরকম ভাবে বলা যায় যে লম্বভাবে, ঠিক আছে, লম্বভাবে তোমার যে বল কাজ করে, ঠিক আছে, তাকে বলা হয় পীড়ন। এটা অবশ্যই বলতে হইব, একক ক্ষেত্রফলের মধ্যে যে বল কাজ করে তাকে বলা হয় পীড়ন। আশা করি বুঝতে পারছো। তাহলে আমি একদম গুছিয়ে বলতেছি, ভালো করে শুনিও, যে বাহ্যিক বল প্রয়োগের কারণে বিকৃতির পরিবর্তন হলে বস্তুটির স্থিতিস্থাপকতার জন্য প্রতি একক ক্ষেত্রফলের মধ্যে লম্বভাবে যে বল কাজ করে তাকে বলা হয় পীড়ন। ওকে, আচ্ছা, আশা করি এটা বুঝতে পারছো। তো দেখো যে ক্ষতে বলছে ড্রিল, দেখো ড্রিল মেশিনের অগ্রভাগ সুচালু হয় কেন? তোমরা তো এগুলো অবশ্যই দেখছো, তাই না? ড্রিল মেশিন, দেখো আমাকে বলছে ড্রিল মেশিন, তখন দেখবা ড্রিল মেশিনের সাহায্যে কোনো একটা জায়গা দেখবা ছিদ্র করা হয়, তাই না? দেখবা যে তোমার দেয়ালের মধ্যে বা কোনো একটা জায়গার মধ্যে ছিদ্র করা হয়, এবং দেখবে এই ড্রিল মেশিনে যে তোমার অগ্রভাগ আছে, একদম সামনে যে প্রান্ত আছে, ঠিক আছে, এটা অনেক সুচালু হয়, মানে চিকন হয়, অনেক চিকন হয়। এখন বলো তো চিকন কেন হয়? এখন বলো, আমরা তো সূত্র জানি যে দেখো পি ইজ ইকুয়াল টু কত, এফ বাই, ভালো করে শুনিয়ে, পি ইজ ইকুয়াল টু এফ বাই। এখন বলো যদি ড্রিল মেশিনের সামনের অংশ চিকন হয় তাহলে কি তার যে ক্ষেত্রফল ওইটাকে অবশ্যই কম থাকবে, তাই না? ভালো করে দেখো যে ড্রিল মেশিনের সামনের অংশ যেহেতু চিকন থাকে তাহলে ওইখানে ক্ষেত্রফলের মানটা কম থাকে। আর বলতো যদি ক্ষেত্রফলের মানটা কম থাকে, বলো ক্ষেত্রফল যদি কম থাকে তাহলে আমার পীড়ন কি হবে? অবশ্যই বেড়ে যাবে, অর্থাৎ চাপটা কি অবশ্যই বেড়ে যাবে। যদি আমার এই যে ক্ষেত্রফলটা কম পাও তখন কি আমার চাপটা বেড়ে যাবে। ওকে, মোট কথা এখানে একটাই, যে ড্রিল মেশিনের সামনের অংশ সুচালু রাখা হয় যে কারণ এখানে ক্ষেত্রফল কম হওয়ার কারণে, ঠিক আছে, দেখো ক্ষেত্রফল কম হওয়ার কারণে চাপের মানটা সেখানে বেশি প্রয়োগ করা যায়, ঠিক আছে, তখন কি এটা খুব সহজে কোনো একটা বস্তু ছিদ্র করা যায়। ওকে, মোট কথা একটাই, যে এখানে ক্ষেত্রফলটা কম থাকে, ড্রিল মেশিনের সামনের অংশের ক্ষেত্রফল কম থাকে, এই ক্ষেত্রফল কম থাকার কারণে এখানে কি চাপের মানটা বেশি কাজ করে। তো এটাই তোমরা একটু গুছিয়ে লিখবে। ওকে, আশা করি তোমরা খ নম্বর অঙ্কটি বুঝতে পারছো। ঠিক আছে, খ নম্বর যা বলছে একদম ইজি। গতে বলছে বড় পিস্টনে বলের মান নির্ণয় করো। দেখো আমাকে বড় পিস্টনে, এই যে এটা হচ্ছে ছোট পিস্টন, এটা কি আমার বড় পিস্টন, তো আমাকে বলছে বড় পিস্টনে বলের মান নির্ণয় করো। আমাকে F2 মান, এই যে আমাকে মানে F এর মানটা বের করতে বলছে, F2 ভ্যালু বের করতে বলছে। ওকে, আচ্ছা, তো এখন দেখো এখানে কি দেওয়া আছে, আমার F1 দেওয়া আছে, F1 দেওয়া আছে 20 নিউটন, এবং কত F2 আমাকে F2 টা বের করতে বলেছে। এবং দেখো তো এখানে আমার এই প্রথম পিস্টনের ক্ষেত্রে কি দেওয়া আছে, আমার ক্ষেত্রফল মান দেওয়া আছে 4 কত তোমার সেন্টিমিটার স্কয়ার, তাই না? এখানে 4 সেন্টিমিটার স্কয়ার দেওয়া আছে, এবং কত এটার বল দেওয়া আছে F1 20 নিউটন। এবং তো দ্বিতীয় পিস্টনে মানে এই বড় পিস্টনের আমার যে এই যে এটা আছে পিস্টন, এই পিস্টনের ক্ষেত্রফল দেওয়া আছে 20 সেন্টিমিটার স্কয়ার। তাহলে তুমি এই দেখো এই তিনটা মান দেখো, এই যে এই দুইটা মান আর এই একটা মান, এই তিনটা মান, এই দেখো এখানে দুইটা এখানে একটা, এই তিনটা মান ইউজ করে তুমি F2 মানটা বের করতে পারবে। আমরা তো জানি যে সূত্র হচ্ছে কত তোমার, যে F1 বাই F2 ইজ ইকুয়াল টু কত A1 বাই A2, অথবা F2 বাই F1 ইজ ইকুয়াল টু A2 বাই কত A1। ওইখান থেকে তুমি মান বসিয়ে যা সেখানে F2 মানটা খুব সহজে বের করতে পারবে। আচ্ছা, তা আমি করে দিচ্ছি, তোমরা মন দিয়ে ক্লাসটা দেখো। ওকে, একদম ইজি। আচ্ছা, তো দেখো আমি এখন তোমার এই যে গ নম্বর অঙ্কটি সমাধান করতেছি। তো দেখো গ নম্বর অঙ্ক, তাই না? এই যে এখানে আমি লিখলাম যে গ নম্বর অঙ্ক, এই যে এখানে লিখতেছি, হ্যাঁ এই যে এখানে লিখতেছি। তো দেখো তোমরা কি লিখবে, একটু গুছিয়ে লিখবে, যে দেওয়া আছে প্রথম পিস্টন, তাই না? লিখবা যে প্রথম পিস্টনে প্রয়োগকৃত বল F1 কত নিউটন, 20 নিউটন, একটু গুছিয়ে লিখবে।
তো লিখবি দেওয়া আছে, এই যে দেওয়া আছে, তো লিখবি এখানে দেওয়া আছে তোমার এই যে প্রথম পৃষ্ঠনে, অর্থাৎ ছোট, তাই না? এই যে এটা হচ্ছে ছোট পৃষ্ঠন, এটা কি আমার বড় পৃষ্ঠন, যেহেতু এখানে বড় বলছে আমি এখানে ছোট বড় দিয়ে অঙ্ক করাচ্ছি। ওকে, এখানে এটা প্রথম বলা যায়, এটাকে দ্বিতীয় বলা যায়, যেহেতু এখানে বড় আর ছোট বলছে আমি এখানে ছোট আর বড় নিয়ে কাজ করতেছি। তাহলে এবার দেওয়া আছে ছোট পৃষ্ঠনে, দেওয়া আছে ছোট পৃষ্ঠন, তাই না? দেখো যে ছোট পৃষ্ঠনে, ওকে, দেওয়া আছে ছোট পৃষ্ঠনে প্রয়োগকৃত বল, একদম সিম্পল। তো প্রয়োগকৃত বল, তাই না? এটা হচ্ছে কত আমার এফ, এই যে F1, তাই না, ইজ ইকুয়াল টু কত, এই যে 20 নিউটন। ওকে, আচ্ছা, এবং কি ছোট পিস্টনের, ঠিক আছে, কি দেওয়া আছে আমার ক্ষেত্রফল, তাই না? দেখো যে ছোট পিস্টনের এই যে ক্ষেত্রফল দেওয়া আছে এখানে আমার, এটাকে আমি A1 ধরি, ঠিক আছে, এই যে A1 ধরেছি। ওকে, এখানে মানটা কত আছে 4, দেখো 4 সেন্টিমিটার এই যে স্কয়ার। আশা করি লেখাটা বুঝতে পারতেছো। এখানে আমার দেখো ছোট পিস্টনের ক্ষেত্রফলটা কত আমার 4 সেন্টিমিটার স্কয়ার। এখন দেখো তোমার যদি মনে চায় এখন তুমি সেন্টিমিটার স্কয়ারকে অর্থাৎ সেন্টিমিটারকে মিটার নিয়ে অঙ্ক করতে পারবে, ঠিক আছে? এখানে তুমি সেন্টিমিটারকে মিটার নিয়ে অঙ্ক করতে পারবে, অথবা তুমি সেন্টিমিটারকে সেন্টিমিটার রেখে এখানে অঙ্ক সলভ করতে পারবে। কারণ তুমি এখানে F2 মানটা বের করবে, তো তখন দেখবে এখানে উপরে যখন তুমি সূত্র অ্যাপ্লাই করবে যে F1 বা F2 ইজ ইকুয়াল টু কত A1 বা A2, তখন দেখবে এখান থেকে আমার যে A1 বা A2 না, তখন এটার যে একক আছে সেন্টিমিটার বা মিটার যাই তা হোক, এটা কি আমার কাটাকাটি হয়ে বাদ চলে যাবে। ওকে, তাহলে তুমি এটাকে সেন্টিমিটার রেখে করতে পারবে, অথবা তুমি এটাকে মিটারে নিয়েও অঙ্ক সলভ করতে পারবে। তাহলে আমি এটা এখানে যা আছে তাই রাখলাম, এটাকে আমি কোনো চেঞ্জ করলাম না। ওকে, আচ্ছা, এখন কি লিখবে যে তোমার বড়, তাই না, লিখবে বড় পিস্টনে, এই যে বড় পিস্টনে তোমার এই যে প্রয়োগকৃত বল, তাই না? তো লিখবে এখানে যে প্রয়োগ, এই যে প্রয়োগকৃত বল, প্রয়োগকৃত বল এটা হচ্ছে F2, আমাকে F2টা বের করতে বলেছে, তাই না? এখানে আমাকে F2টা কি বের করতে বলেছে। ওকে, F2 বের করবি। আর এখানে কি দেওয়া আছে যে বড় পিস্টনের ক্ষেত্রফল দেওয়া আছে, না? দেখো বড় পিস্টনে কি দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে। তো লিখবে এখানে বড় পিস্টনের তোমার এই যে ক্ষেত্রফল, তুমি এখানে জাস্ট মানগুলা লিখে অঙ্কটা সলভ করে ফেলবি। কি বলছে, বড় পিস্টনের ক্ষেত্রফল, এটাকে আমি A2 ধরি, ঠিক আছে, A2 ইজ ইকুয়াল টু কত, এই যে 20 সেন্টিমিটার স্কয়ার। সেম, তুমি যেহেতু এটাকে চেঞ্জ করো না, এটাকেও চেঞ্জ করবে না, যদি করো এটা যা থাকবে এটা কি তাই রাখতে হবে, এটা মিটার থাকলে এটাও কি মিটারে রাখতে হবে। ওকে, আচ্ছা, এখন তুমি যা সূত্র অ্যাপ্লাই করে দিবে, কি লিখবে, লিখবে আমরা জানি, তাই না? লিখবে আমরা জানি, একদম সিম্পল, এই যে লিখবে যে আমরা জানি, আমরা কি জানি যে F2, তাই না, এই যে F2, ঠিক আছে, F2 ডিভাইডেড বাই F1। আশা করি লেখা দেখতেছো যে, আচ্ছা আমি একটু পরে লিখি, হ্যাঁ আমি একটু পরে লিখি যে তোমাদের বুঝতে অসুবিধা হবে। আমরা জানি দেখো এই যে F2 ডিভাইডেড বাই F1 ইজ ইকুয়াল টু A2, তাই না? এই যে A2 ডিভাইডেড বাই A1। ওকে, দেখো তুমি যদি এখানে 2 দাও তাহলে এখানে 2 আসবে, অর্থাৎ তুমি এখানে যা দিবে এখানে তাই আসবে, এখানে এখানে 1 দিলে এখানে 1 লিখতে হবে। যদি এখানে লেখো যে F1 বাই F2, তাহলে এখানে আসবে A1 বাই A2, এখানে 1 থাকলে এখানে 1 আসবে, এখানে 2 থাকলে এখানেও কি 2 আসবে। ওকে, আচ্ছা, তাহলে একটা আমি এখন কি জাস্ট তুমি এখান থেকে কার মানটা বের করবে, F2 মানটা বের করবে। এখন তুমি এখানে জাস্ট কাজটা করে ফেলো, তাহলে কি লিখবে, বা লিখবে, তাই না, যে বা, দেখো যে F2, তাহলে F2 ইজ ইকুয়াল টু কত আমার, এই যে A2, তাই না, A2 ডিভাইডেড বাই A1 ইনটু F1, না এখানে কি আছে ভাগ আছে, এখানে সে কি হবে গুণ হবে। ওকে, এখানে একটা ভাগ, এখানে সে গুণ হবে, তাহলে A2 বাই A1 ইনটু F1। এখন কি জাস্ট মানটা ইনপুট দিয়ে ফেলো। তারপর বলো তো A2, দেখো তো A2 এর ভ্যালু কত আমার, দেখো 20 সেন্টিমিটার স্কয়ার, তো লিখবে এখানে 20 দেখো সেন্টিমিটার স্কয়ার, আর নিচে কি আছে আমার A1 এর ভ্যালু কত 4 সেন্টিমিটার স্কয়ার, তো লিখবে এখানে 4 সেন্টিমিটার স্কয়ার আর গুণ, তাই না, যে গুণ দিয়ে F1, বলো তো F1 এর ভ্যালু কত,
F1 এই ভ্যালু হচ্ছে 20 নিউটন। তো লিখবে এখানে আমার এই যে 20 নিউটন। ওকে, তো এখন দেখো তো মানটা কত, সেই মানটা দেখো এখানে আমার ভালো করে দেখো, এখানে কত আমার সেন্টিমিটার স্কোয়ার, উপরে আছে দেখো, উপরে কি আছে সেন্টিমিটার স্কোয়ার এবং নিচে কি আছে সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এই সেন্টিমিটার স্কোয়ার এবং কত এই সেন্টিমিটার স্কোয়ার বাদ চলে যাবে। দেখো আমি কিন্তু বলেছিলাম তুমি এটাকে চেঞ্জ না করো করতে পারবি, যদি তুমি এটাকে মিটার দেখো, যদি তুমি এটাকে মিটারে নাও তখন কি উপরে মিটার মানে মিটার স্কোয়ার, নিচে কি মিটার স্কোয়ার বাদ চলে যাবে, এক কথায় ঠিক আছে, তোমার যা মন চায় তাই করতে পারবি। এখন জাস্ট এখানে কাটাকাটি করবি। তাহলে কি লিখবে দেখো তো, এখানে কি আমার দেখো এখানে তো আমার সেন্টিমিটার এবং সেন্টিমিটার মানে বাদ চলে গেলই। তাহলে দেখো তো উপরে কত আছে আমার, উপরে আছে 20, নিচে কত আছে 4। তাহলে 20/4 দ্যাট মিনস কত 5, তাই না? অর্থাৎ 20-এর মধ্যে 4 যায় কয়বার 5 বার, ওই 5 দ্বারা তুমি কি আবার এই 20-কে গুণ দিবে। তাহলে 5 20-এ কত 100, তাই না? তো লিখবে এখানে 100 অর্থাৎ 100। ওকে, এই যে 100 লিখে দিবে, এই যে 100 নিউটন, এটাই কি যেটা অ্যান্সার। দেখো আমাকে বড় পিস্টনে, ভালো করে শুনিও, দেখো আমাকে বলছে দেখো বড় পিস্টনে বলের মান নির্ণয় করে, যেটা মধ্যে বলের মান বের করতে বলেছে, কত আসছে আমার 100 নিউটন আসছে। ওকে, দেখো আমার দেখো ভালো করে দেখো, আমি ছোট পিস্টনে জাস্ট 20 নিউটন বল অ্যাপ্লাই করেছি এবং কি এই 20 নিউটন বল অ্যাপ্লাই করার কারণে আমি এখানে কি পেয়েছি, আমি বড় পিস্টনে তোমার এই যে 100 মানে 100 নিউটন বল পেয়েছি। ওকে, তাহলে এই যে এটাই যেটার অ্যান্সার। তো আশা করি তোমরা গ নম্বর অঙ্কটি বুঝতে পেরেছো, এটা অ্যান্সার হচ্ছে কত আমার 100 নিউটন। ওকে, আচ্ছা এখন দেখো আমাকে তোমার এই যে গ নম্বর প্রশ্নে কি বলেছে, অর্থাৎ 4 নম্বর প্রশ্নে কি বলেছে। তো দেখো বলেছে যে কোন তরলটি, ভালো করে দেখো, কোন তরলটি ব্যারোমিটার তৈরিতে অধিক উপযোগী হবে, যৌক্তিক মতামত দাও। ঠিক আছে, আমাকে কি বলেছে কোন তরলটি, দেখো এখানে কি আছে একটা তরল আছে, তাই না? এখানে আছে একটা তরল এবং কি এখানে কি আমার আরেকটা তরল আছে। ওকে, আচ্ছা এখন বলছে কোন তরলটি, তাহলে এই যে এ তরল এবং কত এই যে বি তরল, এটা হচ্ছে আমার এ তরল, এটা হচ্ছে কি বি তরল। এখন এ তরল এবং বি তরল এর মধ্যে কোনটা ব্যারোমিটার তৈরিতে অধিক উপযোগী হবে, বা যে তোমার যে ভালো হবে, তাই না, যে কোনটা বেশি উপযোগী। এখন বলো ব্যারোমিটার দ্বারা কি করে, আমি তো শুরুতে বলেছি, আমি ক্লাসে শুরুতে বলেছি যে ব্যারোমিটার দ্বারা কি করা হয়। দেখো তোমার ব্যারোমিটার দ্বারা তোমার অ্যাকচুয়ালি তোমার আবহাওয়া, ঠিক আছে, তোমার আবহাওয়া পরিমাপ করা হয়, যে কোনো একটা জায়গায় আবহাওয়া কেমন আছে ভালো না খারাপ, এটা কি আমার এর সাহায্যে তোমার যে মাপা হয়। ওকে, তো মনে রাখবে যে ব্যারোমিটার তৈরির ক্ষেত্রে যার ঘনত্ব বেশি, কি বললাম, ব্যারোমিটার তৈরির ক্ষেত্রে যার ঘনত্ব বেশি হয় তার ক্ষেত্রে কি বেশি উপযোগী হয়, অর্থাৎ যার ঘনত্ব বেশি তাকে দিয়ে কি ভালো মানের ব্যারোমিটার তৈরি করা যায়, মানে ওইটা দিয়ে কি ব্যারোমিটার নরমালি তৈরি করা হয়। ওকে, কি বললাম, ঘনত্ব যার বেশি ওইটা দ্বারা ব্যারোমিটার তৈরি করা হয় বা অধিক উপযোগী হয়। ঠিক আছে, আচ্ছা এখানে আরেকটা প্রশ্ন আছে, এখানে তোমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে উচ্চতা। ঠিক আছে, তোমার এখানে উচ্চতা কি আমার এখানে একটা ফ্যাক্টর কাজ করে। ওকে, দেখবা তুমি ব্যারোমিটার বলতে একটা যন্ত্র, তাই না? ব্যারোমিটার কি একটা যন্ত্র, বিশাল বড় যন্ত্র। ঠিক আছে, অর্থাৎ সরি বললাম ব্যারোমিটার একটা যন্ত্র যেটা কি অনেক ছোট হয়। ঠিক আছে, অনেক ছোট হয়। আচ্ছা এখন ধরো তো তুমি যদি ভালো করে শোনো, তুমি যদি একটা যন্ত্র অর্থাৎ ব্যারোমিটার বানাতে চাও, তোমার যদি এতটুকু ভালো করে দেখো, তোমার যদি এতটুকু জায়গার মধ্যে তুমি সম্পূর্ণ এই যন্ত্রটা অর্থাৎ ব্যারোমিটারটা তৈরি করতে পারো, এটা তোমার জন্য খুবই উপকারী হবে বা তোমার জন্য ভালো হবে। কিন্তু যন্ত্রটা যদি অনেক বিশাল বড় হয়, ভালো করে শুনো, যদি যন্ত্রটা অনেক বড় হয়, ধরো তোমার যে 10 মিটার, ঠিক আছে 10 মিটার বা তোমার 15 মিটার, ঠিক আছে, বা 9 মিটার, যাই হোক যদি অনেক বড় হয়, ঠিক আছে। এখন বল যদি অনেক বড় একটা যন্ত্র নাও, এটার জন্য তোমার পক্ষে মানে যে তোমার এটা রাখা বা এটা তোমার দেখাশোনা করা, এটা কি সম্ভব, পসিবল না, এটা কিন্তু কষ্টকর হবে। অর্থাৎ দেখো 10 মিটার বলতে প্রায় তোমার যে 6 তলা বিল্ডিং এর সমান হতে পারে সম্ভবত। ঠিক আছে, মানে 10 মিটার বলতে অনেক বিশাল বড় একটা যন্ত্র। এখন এত বড় যন্ত্র দিয়ে, ঠিক আছে, তুমি আবহাওয়া মাপবে মানে তাপমাত্রা মাপবে, ঠিক আছে, কোন একটা জায়গার আবহাওয়া কেমন আছে। এখন তুমি এত বড় যন্ত্র কোথায় রাখবে, রাখতে পারবে, রাখতে পারবে না, তখন এটা কিন্তু তুমি একটা মানে সমস্যা ক্রিয়েট করবে। ওকে, তাহলে মোট কথা কি, মোট কথা হচ্ছে তোমার এই যে ব্যারোমিটার তৈরির ক্ষেত্রে যা ঘনত্ব বেশি সেটা কি বেশি উপযোগী, এবং
যার উচ্চতা কম থাকবে, ঠিক আছে, যার ক্ষেত্রে উচ্চতা কম থাকবে ওইটা কি বেশি অ্যাপ্রোপ্রিয়েট, অর্থাৎ বেশি গ্রহণযোগ্য হবে। ওকে, কারণ এখানে হাইটটা এখানে এখানে যে হাইটটা এটা এখানে ম্যাটার করে। আশা করি আমার কথাটা বুঝতে পারছো। একটা হচ্ছে ঘনত্ব, একটা কি আমার উচ্চতা। আচ্ছা, আর আরেকটা কথা বলি, উচ্চতার ক্ষেত্রে তোমাকে অবশ্যই মনে রাখতে হবে এটা কি 1 অ্যাটমসফিয়ারে হবে, ঠিক আছে, 1 অ্যাটমসফিয়ার বা তোমার 101.325, ঠিক আছে, 101.325 প্যাসকেলে আমার এই হাইটটা মানে বের করবি। আচ্ছা, তো আমি এখন যা বলো আমি এখন তা করবো, তাই না? তাহলে কি আমি এখন এ পাত্রে দেখো আমি এ তরলের ঘনত্ব বের করব এবং কি আমি বি তরলের ঘনত্ব বের করব। আমি এ তরলের ঘনত্ব বের করব এবং কি বি তরলের ঘনত্ব বের করব। এখন এই দুইটা ঘনত্ব বের করে দেখব কার ক্ষেত্রে কতটুকু হাইট আসে, মানে উচ্চতা আসে। ওকে, আমার মেন কাজ এখানে দুইটা, একটা হচ্ছে আমি এ তরলের ঘনত্ব বের করব, তারপর কি আমি যে বি তরলের ঘনত্ব বের করব, ঠিক আছে। এই ঘনত্ব বের করার পর আমি এ তরল এবং বি তরল উভয়টার আমি উচ্চতা বের করব, কার জন্য 1 অ্যাটমসফিয়ার তোমার যে বায়ুচাপের জন্য। ওকে, আচ্ছা, তো দেখো আমি এখানে এই যে এটা মুছে তোমার 4 নম্বর অঙ্কটা অর্থাৎ ঘ নম্বর অঙ্কটি এখানে সলভ করতেছি। ওকে, তাহলে দেখো আমি ঘ নাম্বারটি লিখতেছি। তো এখানে লিখবে যে তোমার যে ঘ নাম্বার। ওকে, তাহলে এখন তোমার মেন কাজ কি এ তরলে ঘনত্ব বের করা। তাহলে তোমার লিখবে কি, লিখবে যে দেওয়া আছে, ঠিক আছে, এই যে দেওয়া আছে, লিখবে যে যে ডাটা দেওয়া আছে আমার এ তরলের মধ্যে তা এখানে লিখবে। তো আমি এখানে জাস্ট বাংলা তোমার লিখে নিও যে দেওয়া আছে এ তরলের ক্ষেত্রে, ঠিক আছে, এ তরলের ক্ষেত্রে তোমার দেখো তো উচ্চতা, দেখো তো এখানে হাইট দেওয়া আছে আমার, ঠিক আছে, এখানে হাইট দেওয়া আছে, উচ্চতা লিখবে যে দেওয়া আছে উচ্চতা এইচ। আচ্ছা, যেহেতু এটা এ তরল আমি এটাকে এইচ এ দ্বারা প্রকাশ করতেছি। ওকে, এটাকে আমি এইচ এ দ্বারা প্রকাশ করতেছি। তাহলে এইচ এ এই ভ্যালু কত আমার, এটা হচ্ছে 10, তাই না, এই যে 10 সেন্টিমিটার। ওকে, এই যে 10 সেন্টিমিটার। এখন তুমি 10 কে মিটার মানে সেন্টিমিটারকে মিটার নিয়ে যাবে। তাহলে এখানে কি আসবে আমার, এখানে আসবে দেখো তুমি 10 কে 100 দ্বারা ভাগ দিবে, তাহলে কত আসবে আমার, দেখো 0. এই যে এখানে 0. আসবে 0.1 এই যে মিটার আসবে। ওকে, তুমি সেন্টিমিটারকে মিটার নিচ্ছ, 100 দ্বারা ভাগ দিতে হবে, তাহলে 10/100, দ্যাট মিনস 0.1 মিটার আসবে। তাহলে তুমি উচ্চতাকে মিটারে নিয়ে ফেলছো। ওকে, আচ্ছা, এখন দেখো এখানে একটা কথা বলেছে যে দেখো বলছে বল প্রয়োগের পূর্বে ছোট পিস্টনের সিলিন্ডারের তলদেশে তরলের চাপ দেখো 13,328 প্যাসকেল, অর্থাৎ এই যে আমার তোমার যে ছোট পিস্টনের যেটা, ঠিক আছে, এই যে এই পিস্টনটা, ঠিক আছে, এই পিস্টনটা তোমার তরলে, ঠিক আছে, অর্থাৎ এই যে তরলের তোমার চাপ হচ্ছে কত আমার 13,328 প্যাসকেল, অর্থাৎ এক তরলের যে চাপটা এটা আমার দেওয়া আছে এই মানটা। ওকে, তাহলে এই মানটা এখানে লিখবে, তাই তো এই মানটা এখানে লিখবে, কারণ তুমি এখানে ঘনত্ব বের করতেছো। কারণ আমরা জানি তোমার দেখো আমরা তো সূত্র অবশ্যই পড়ছি যে পি ইজ ইকুয়াল টু কত এইচ রো জি, পি ইজ ইকুয়াল টু এইচ রো জি। তাহলে তোমার এখানে এসি মান তুমি পাইছো যে দেওয়া আছে যে এটা এসি মান, তারপর জে মান দেখো আমরা তো কি জানি, আমরা তো জানি যে পি, তাই না, যে পি ইজ ইকুয়াল টু কত এই যে এইচ, তারপর কত রো এই যে জি, তাই না, এটা তো আমরা জানি। ওকে, তাহলে এইচ দেখো আমার এ তরল, এই ক্ষেত্রে এইচ এর মান কত আমার 0.1 মিটার এবং জি কত 9.8, এর সবার জন্য ফিক্সড 9.8। এখন তুমি রোর মানটা বের করবে, তাহলে তোমাকে অবশ্যই পি এর মান লাগবে, তাই না, তোমাকে অবশ্যই আমার কি পি এর মানটা লাগবে। আর তুমি যেহেতু এর জন্য বের করতেছো তাহলে এখানে এ লিখবি, এ তরল, ঠিক আছে, এই যেটা হচ্ছে আমার এ, এখানে কি এ লিখে দিবে আর জি তো ফিক্সড, এটা কোনো কিছু হবে না, এটা জি জি থাকবে। ওকে, আচ্ছা, তো এখানে লিখলাম এই যেটা। তো বলো তো এখানে আমার আমার চাপ লাগবে, তাই না, এ যে তরল আছে তার জন্য কি আমার চাপের মানটা লাগবে। তো বলো তো দেখো বলা আছে যে তোমার এই যে তলদেশে দেখো আমার যে এখানে চাপের মানটা দেওয়া আছে যে তলদেশে তরলে চাপ কত আমার 13,328 প্যাসকেল, ঠিক আছে, তোমার দেখো আমার চাপের মানটা দেওয়া আছে 13,328 প্যাসকেল দেওয়া আছে। ওকে, তো লিখবে এখানে চাপ, তাই না, তো লেখো যে চাপ, চাপ এটা হচ্ছে পি, তাই না, পি ইজ ইকুয়াল টু কত আমার তোমার 13,000, তাই তো, অর্থাৎ পি এ, হ্যাঁ এখানে এ লিখে দিই, পি এর ভ্যালু কত 13,000, তো লিখবে এখানে 13,300, 13,328 এই যে প্যাসকেল। ওকে, আচ্ছা, এখন তুমি এখানে জাস্ট মান বসিয়ে এখানে রুল মানটা বের করবে। তাহলে এখানে কাজ করো তো একটু, দেখো তো কত আসে, দেখো এখানে কত আসবে আমার, তোমার লাগবে কার মান, তোমার লাগবে এখানে রোর মান।
তাহলে এখানে কি আসবে আমার, দেখো পি, তাই না, এই যে পি এ আসবে, আর নিচে কত আমার এইচ এ আসবে, তারপর কত জি আসবে, তাই না, ইজ ইকুয়াল টু কত, এই যে রো এ। আশা করি এটা বুঝতে পারছি। এখানে এখানে দেখো এইচ এবং কত জি, এইচ এবং জি এখানে গুণাকার আছে, এখানে কি হবে ভাগ হবে, এইচ এ তারপর কত জি। ওকে, তো এখন এখানে মানটা এখানে ইনপুট দাও, দেখো আমার পি, ঠিক আছে, পি এ এই ভ্যালু কত 13,300, এই দেখো 13,000, তোমার এই যে 328, তাই না, 13,328। ওকে, দেখো আমি আবার বলতেছি, তুমি এখানে আমার ঘনত্বের মানটা বের করবে, ঠিক আছে, রোর মানটা বের করবে, তাহলে তোমার এসি মান লাগবে এবং কত জি মান লাগবে, ঠিক আছে। তুমি জি তো ফিক্সড জানো, এসি মান তুমি এখানে দেওয়া আছে, এবং চাপের মানটাও এখানে আমার দেওয়া আছে। যেহেতু এখানে চাপের মানটা দেওয়া আছে, দেখো যেহেতু এখানে আমার চাপের মানটা দেওয়া আছে, তুমি এই চাপের মান ইউজ করে, তুমি এই চাপের মানটা ইউজ করে এখানে আমার তোমার এই যে রো এর মানটা বের করবে। যেহেতু চাপের মান এখানে দেওয়া আছে, এটা অবশ্যই এখানে লিখবে, এই যে লিখেছি, এই চাপের সূত্র অ্যাপ্লাই করে এখানে আমার এই রো মানটা বের করতেছি। ওকে, আচ্ছা, আশা করি বুঝতে পারছো। আর এখানে কি আছে আমার এইচ এ, এখন বলতো এইচ এ ভ্যালু কত 0.1, তো লিখবে এখানে 0.1। ওকে, 0.1, এই যে লিখবে 0.1 ইন্টু জি, দেখো তো এখানে জি কত আমার 9.8। ওকে, দেখো জি হচ্ছে 9.8 সমান কত আমার এই যে রো এ। ওকে, এখন তুমি এখানে লিখলে রো এ। এখন দেখো তো যে অতএব রো এ, দেখো রো এ এর ভ্যালু কত আসতেছে, দেখো 13,328। হ্যাঁ, দেখো আমি দ্বারা ভাগ দিচ্ছি, হ্যাঁ আমি ভাগ দিচ্ছি, দেখো মানটা কত আসে, দেখো তো মানটা কত আসে, এই মানটা আসবে আমার দেখো আসবে কত 13,000, তাই না, দেখো 13,000, তো লিখবি 13,000, 13,328, তারপর ডিভাইডেড বাই, তারপর হচ্ছে কত আমার 0.1, 0.1, 0.1 ইন্টু 9.8, তো লিখবে 9.8 ব্রেকেট, এটা মান আসবে তোমার 13,600, তাই না, 13,600 আসবে, জিরো দেখো তো 0.1 ইন্টু 9.8, হ্যাঁ ঠিক আছে, 13,328, হ্যাঁ কত আসছে 13,600, তো লিখবে এখানে 13,600। আশা করি দেখতে পাইতেছো, এই যে মানটা কত আসছে আমার, মানটা আসছে আমার এই যে 13,000, এই যে 600। ওকে, এই যে এটা হচ্ছে রো। ওকে, আমার রো কত আসছে 13,600 আসছে। আচ্ছা, এখন গণত তুমি এই মানটা পাইছো, এখন তোমাকে আবার কি আমার যে বি পাত্র আছে অর্থাৎ বি তরল আছে, তোমার বি তরল এর জন্য আবার ঘনত্বের মানটা বের করতে হবে। ওকে, এখন তুমি বি তরল এর জন্য ঘনত্বের মানটা বের করবে। এখন দেখো তোমার বি তরল এর জন্য কিসের মান দেওয়া আছে, এখানে আমার একটা মান দেওয়া আছে, যে মান হচ্ছে 0.02 মিটার কিউব বস্তু, অর্থাৎ দেখো আমার যে বি তরল আছে, বি তরলের মধ্যে আমি একটা বস্তু ডুবিয়ে রাখছি, এই বস্তুটার যে আয়তন, দেখো এখানে কি বলছে মিটার কিউব, যেহেতু কিউব বলছে এটা হচ্ছে আয়তনের মান, এই যে আমার বস্তু আছে এই বস্তুটার আয়তন হচ্ছে কত 0.02 মিটার কিউব। আর দেখো উদ্দীপকের মধ্যে একটা কথা বলছে যে বি তরলে নিমজ্জিত বস্তুর, এই যে দেখো বি তরলে নিমজ্জিত বস্তুর তোমার হারানো ওজন, ঠিক আছে, অর্থাৎ এই বস্তুটা যতটুকু ওজন হারাইছে, ঠিক আছে, কত আছে 196 নিউটন। এখন দেখো এই বস্তুটার হারানো ওজন হচ্ছে 196 নিউটন। এখন আমরা তো জানি হারানো ওজন তোমার যে জিনিস বোঝায়, তোমার যে প্লবতা কি বোঝায়, একই জিনিস বোঝায়, অর্থাৎ হারানো ওজন ইজ ইকুয়াল টু কত প্লবতা, যতটুকু ওজন হারিয়ে যায় বস্তু থেকে ওইটাকে আমার প্লবতা হিসাবে কাজ করি। আশা করি তোমরা এগুলো জানো। ওকে, তাহলে তুমি এখানে প্লবতার সূত্র অ্যাপ্লাই করে এখানে কি আমার এই বস্তুটা ঘনত্ব বের করবে। আমরা কি জানি যে প্লবতা, তাই না, প্লবতা তোমার এফ বার ডব্লিউ, যে এফ বার ডব্লিউ, ঠিক আছে, আমি বললাম ডব্লিউ, তাহলে ডব্লিউ ইজ ইকুয়াল টু কত বি রো জি, তাই না, দেখো আমি লিখতেছি এটা হচ্ছে এ, ঠিক আছে, এটা হচ্ছে এর জন্য, এখানে লিখে নিও যে এ, ঠিক আছে, এ এ লিখবা যে এ তরলের জন্য, ঠিক আছে, এ তরলের, এই যে এ তরলের জন্য এখানে লিখে নিও যে এ তরলের, আচ্ছা সুন্দর করে লিখি একটুখানি, দেখো এ তরলের, ওকে, এ তরলের জন্য এখানে লিখে নিবি। ওকে, আর এটা হচ্ছে বি, এখানে লিখবে যে বি, দেখো বি তরলের, ওকে, বি তরলের এদের জন্য এখানে লিখবে যে বি তরলের জন্য। এখন বলো বি তরলের জন্য কি আছে আমার,
যে এখানে আয়তন দেওয়া আছে না, অর্থাৎ বি দেওয়া আছে, বি বি কত আমার 0.02, দেখো 0.02 মিটার কিউব। ওকে, এখানে মান দেওয়া আছে আমার, মিটার কিউব দেওয়া আছে। আচ্ছা, আর কি দেওয়া আছে আমার, এখানে তোমার দেওয়া আছে আমার যে কিনা বলছে হারানো ওজন দেওয়া আছে, ঠিক আছে, এটা হচ্ছে ডব্লিউ। তো ডব্লিউ ইজ ইকুয়াল টু কত আছে এখানে আমার, দেখো তো, এটা হচ্ছে 196 নিউটন। তো লিখবে এখানে 196, দেখো 196 এই যে নিউটন। ওকে, 196 নিউটন দেওয়া আছে। তাহলে এখন কি আমরা জানি প্লবতা ডব্লিউ ইজ ইকুয়াল টু বি রো জি। ওকে, তো লিখবে যে অতএব, তোমরা একটু সাজিয়ে লিখো, হ্যাঁ তোমরা একটু এখানে সাজিয়ে লিখবে, আমি তোমাদেরকে জাস্ট বুঝিয়ে দিচ্ছি, তোমরা একটু সাজিয়ে লিখবে, যা আমরা জানি সূত্র লিখবে, একটু বাংলা কথা লিখবে। ওকে, আচ্ছা, তো কি লিখবে যে ডব্লিউ, তাই না, যে ডব্লিউ ইজ ইকুয়াল টু কত তোমার এই যে বি, তারপর রো, এই যে জি। ওকে, আচ্ছা, এখন তুমি যেহেতু বি, তুমি যেহেতু আমার এটা হচ্ছে বি তরল, দেখো তুমি যেহেতু এটা এই মানটা বের করতেছো বি তরল, এর এর জন্য বের করতেছো, তুমি এখানে বি লিখে দিবে, ঠিক আছে, এই যে ডব্লিউ বি। আচ্ছা, আমি একটু গুছিয়ে লিখতেছি, হ্যাঁ আমি একটু গুছিয়ে লিখতেছি যে ডব্লিউ বি। ওকে, ডব্লিউ বি ইজ ইকুয়াল টু কত আমার বি, তাই না, যে বি বি, তারপর কত এই যে রো বি, তারপর জি, ঠিক আছে, ডব্লিউ ইজ ইকুয়াল টু বি রো জি, বি রো জি। যেহেতু বি তরল, এর জন্য মানটা বের করতেছো, এখানে বি দিয়ে লিখে দিয়েছি। এখন মানটা বের করে এখানে দেখো তো কত আসবে, তোমার লাগবে এখানে কার মান, আমার রো বি লাগবে, তাই না, তাহলে এখানে কি হবে আমার, দেখো তো উপর থাকবে কত ডব্লিউ, এই যে বি থাকবে, আর নিচে কত আমার এই যে বি বি থাকবে, আর এখানে আমার জি থাকবে সেম এই যে আগেরটা মতো, আর এখানে আমার রো এই যে বি থাকবে। তুমি এখানে রোর বিটা বের করতেছো। ওকে, আচ্ছা, তাহলে এখানে বাদ দাও তো, এখানে মানটা আল্লাহ এখানে বসিয়ে দাও। তো দেখো তো এখানে প্লবতা, দেখো তো প্লবতা ডব্লিউ বি কত আছে এখানে, প্লবতা যে কথা আমার হারানো ওজন কি একই কথা, ঠিক আছে, তাহলে মান কত এখানে 196 নিউটন। তো লিখবে এখানে 196 এই যে নিউটন। আশা করি এটা বুঝতে পারছো যে হারানো ওজন ইজ ইকুয়াল টু কত প্লবতা 196 নিউটন, আর বি দেখো তো বি কত আছে এখানে আমার, বি হচ্ছে আমার 0.02, তো লিখবে এখানে 0.02। ওকে, দেখো 0.02 ইন্টু জি, জি হচ্ছে কত এখানে 9.8। ওকে, ইজ ইকুয়াল টু কত আমার এই যে রো, তারপর হচ্ছে কত এই যে বি, ছোট করে লিখি, এই যে এখানে বি লিখবি। ওকে, রো বি। এখন দেখো তো এখানে মানটা কত আসে, তো লিখবি অতএব রো বি ইজ ইকুয়াল টু, দেখো তো মানটা কত আসে এখানে, তুমি এখন এটাকে ভাগ দিবি। ওকে, তাহলে মানটা কত আসবে এখানে, দেখো তো যে 196, তাই না, তাহলে 196 ডিভাইডেড বাই, তারপর 0.02 ইন্টু ইন্টু 9.8। ওকে, কত আসছে এখানে দেখো 100, ঠিক আছে, 100 হচ্ছে কত আসছে আমার 100, তো লিখবে এখানে 100, ঠিক আছে। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। দেখো আমার কথা আসছে, আমার রো বি আসছে সরি 1000, ঠিক আছে 1000, সরি 1000, তাহলে এখানে রো বি কত আসছে আমার এই যে 1000 আসছে, ঠিক আছে 1000। এখন দেখো আমি বুঝতে পারলাম যে এর তরলে ঘনত্ব বেশি, কত আসছে আমার 13,600, তাই না, 13,600 আসছে। ওকে, এর তরলে ঘনত্ব বেশি, এবং বি তরল এই ঘনত্ব কত আমার 1000, যেহেতু 1000 এটা 13,600, অবশ্যই এটা বড়, তাই না, এর তরলটা বড়। আচ্ছা, এখন তো আমাকে দেখতে হবে যে উচ্চতা ম্যাটার কার করতেছে, মানে কার ক্ষেত্রে এ এবং বি, এর তরল বি তরল, দেখতে হবে যে দুটো তরল এর মধ্যে আমার 1 অ্যাটমসফিয়ার চাপে, ঠিক আছে, অর্থাৎ 101.325 প্যাসকেলের মধ্যে তোমার কার ক্ষেত্রে চাপের মানটা সরি আমার উচ্চতাটা কম আসে। আমার কথা বুঝতে পারছো, কি বললাম যে 1 অ্যাটমসফিয়ার চাপে, অর্থাৎ তোমার 101, ভালো করে দেখো যে 101, ঠিক আছে 101, তারপর 325, ঠিক আছে, এই প্যাসকেল, এই যে প্যাসকেল 101, দেখো 101.325 প্যাসকেল, এটার জন্য আমি দেখব যে এখানে চাপের মানটা সরি এই যে তোমার এই যে উচ্চতাটা কত আসে, এর জন্য বের করব, আবার বির জন্য বের করব। যার ক্ষেত্রে আমার উচ্চতা কম আসবে ওইটাই কি ব্যারোমিটারের জন্য অধিক উপযোগী হবে। আমার কথা একদম সহজে দেখো বুঝতে পারছি কিনা, যার ক্ষেত্রে এ এবং বি, যার ক্ষেত্রে আমার উচ্চতা কম আসবে ওইটাই কি ব্যারোমিটারের জন্য অধিক উপযোগী। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। আচ্ছা, তো আমি দেখো এখানে করে দিচ্ছি, হ্যাঁ আমি যে এখানে এটা
করে দিচ্ছি, তোমরা বুঝে নিও। হ্যাঁ, আমি এই যে বাকিটুকু এই যে প্রথমে এটা, তারপরে যে এটা, এখন আমি এখানে করতেছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে কি লিখবে যে দেখো এখানে লিখবে যে এখানে লিখে নিও। হ্যাঁ, যে তরলের ক্ষেত্রে, ঠিক আছে। তোমার আবার কি পি না, পি ইজ ইকুয়াল টু কত আমার, দেখো লিখবে, আচ্ছা উপরে লিখি, হ্যাঁ একটু উপরে লিখি, যে দেখো পি, পি ইজ ইকুয়াল টু কত আমার, এই যে এইচ, তারপর কত রো জি, তাই তো এইচ রো জি লিখবে। তাহলে বলতো এখানে তুমি তো এখানে আমার এস এর মানটা বের করবে নাকি, তাহলে এখানে থাকবে কত আমার, পি থাকবে উপরে, নিচে কত আমার রো থাকবে, আর এখানে জি থাকবে, ইজ ইকুয়াল টু এখানে এস থাকবে, কারণ তুমি এস এর মানটা বের করতেছো, তুমি কি এস এর মানটা বের করতেছো। আচ্ছা, এখন মানটা এখানে ইনপুট দাও তো, দেখো এখানে মান দেখো পি, পি কোনটা আমার, পি হচ্ছে কিন্তু 1 অ্যাটমসফিয়ার চাপে তুমি কি এখানে মানে হাইটটা বের করতেছো, ঠিক আছে। পি হচ্ছে আমার 1 অ্যাটমসফিয়ার চাপ, অর্থাৎ তোমার 101 3 2 5, ঠিক আছে। তো লিখবে এই যে 101 3 2 5, এটা হচ্ছে আমার চাপ, ঠিক আছে, বায়ুমণ্ডলের চাপ। আর নিচে কত রো, কার রো, তুমি দেখো তুমি এর জন্য বের করতেছো, ভালো করে দেখো, তুমি তরল এর জন্য আমরা কি এসি মানটা বের করতেছো, তাহলে এখানে রোটা কি আমার অবশ্যই এর বসবে। আর তোমরা এখানে লিখে নিও যে এইচ এ, ঠিক আছে। তাহলে তোমরা এই যে এখানে এখানে তোমরা লিখে নিও যে এটা এর জন্য, এটা হচ্ছে পি এ এইচ এ রো এ, ঠিক আছে, এখানে এটা লিখে নিও, এ লিখে নিও। আচ্ছা, আর রো এ দেখো তো, রো এই যে রো এ এর মান কত আমার, এই যে মাত্র বের করেছি, কত জন আসছে, 13,600। তো লিখবে এখানে 13,000, এই দেখো 13,000, এই যে 600, ওকে 13,600 ইন্টু জি, জি কত আমার 9.8, ওকে। এখন দেখো তো এই মানটা কত আসে, দেখো তো এই মানটা কত আসে, এই মানটা আসবে আমার হচ্ছে, ভাগ দাও তো, দেখো কত আসে, ভাগ দাও, এই মানটা আসবে হচ্ছে কি আমার, দেখো তো এক কত আছে তোমার, এই যে 101 3 2 5 ডিভাইডেড বাই ব্রেকেট তোমার 13,600, 13,600, 13,600, তারপর গুণ তোমার 9.8, 9.8, ওকে 9.8 ব্রেকেট দিয়ে ফেলেছি, ওকে। কত আসছে আমার, তো আসছে 0.7602, ঠিক আছে, কত আসছে 0.7602। তাহলে তোমার 10 মিনিটের পরে 0.2 নেওয়ার কোনো দরকার নাই, ওটা বাদ দিয়ে ফেলো। তাহলে তুমি লিখবে এখানে 0.76, ওকে। তো লিখবে এখানে 0. দেখো লিখবে এই যে 0.76, আর তুমি যে মানটা বের করেছো এটা কিন্তু মিটারে মানটা বের হয়েছে, ঠিক আছে, এই মানটা কি আমার মিটারে বের হয়েছে। এখন তুমি এটাকে ইচ্ছা করলে তোমার মিটারকে সেন্টিমিটারকে নিতে পারবে, কত আসবে নিলে, তুমি যে এটাকে সেন্টিমিটার নাও, কত আসবে 100 দ্বারা গুণ দিতে হবে, তখন কি এটা আমার 76 এই যে সেন্টিমিটার আসবে, 100 দ্বারা গুণ দিয়েছে, তখন কি এটা আমার সেন্টিমিটারে চলে গিয়েছে। আশা করি এতটুকু বুঝতে পারছো। এখন দেখো এটা হচ্ছে আমার এক তরলের জন্য আমি উচ্চতা বের করেছি কত, 76 সেন্টিমিটার, ওকে। এখন তুমি বি তরল এর জন্য কার মান বের করবে, এখন তুমি বি তরল এর এর জন্য আমার উচ্চতা বের করবে না, হাইটটা বের করবে। তো আমি দেখো আশা করি তোমরা এতটুকু দেখতে পাইতেছো। হ্যাঁ, আমি বিটটুকু যেখানে করে দিচ্ছি আমি, হ্যাঁ এখানে করে দিচ্ছি, যে যেহেতু এখানে জায়গা স্বল্পতা আছে, আমি যেখানে করে দিচ্ছি, তোমরা বুঝে নিও। আচ্ছা, তো কি লিখবে যে এখানে লিখে নিও, হ্যাঁ এখানে লিখে নিও যে বি, এই যে লিখবে যে বি, ঠিক আছে, লিখে নিও যে বি তরল এর জন্য কত আমার সেম, এই যে এটার মধ্যে লিখবে যে পি, তাই না, পি ইজ ইকুয়াল টু কত, এই যে এইচ, তারপর কত রো জি, তো লিখবে পি ইজ ইকুয়াল টু এইচ রো জি লিখবে, ঠিক আছে। এখানে লিখে নিও পিবি এইচ বি রো বি, ঠিক আছে, পিবি পিবি এইচ বি রো বি, এখানে বিটা লিখে নিও, ওকে। আচ্ছা, তো এখন তুমি এখান থেকে আমার এসি মানটা বের করবে, তো কি লিখবে, আচ্ছা আমি একটু এদিকে লিখতেছি, হ্যাঁ একটু এদিকে লিখি, যে বা দিয়ে, তাহলে পি, তাই না, তুমি যেহেতু এসি মানটা বের করবে সে কি আমার আলাদা থাকবে, তাহলে পি আর এখানে কত রো আসবে, তারপর কত আমার জি আসবে, ইজ ইকুয়াল টু কত আমার, এই যেখানে আমার এইচ আসবে, ঠিক আছে। দেখো পি, এই যে পি, আর এখানে রো জি গুণাকার আছে, রো জি গুণ এখানে কি হবে, ভাগ হবে। এখন জাস্ট মানটা বসিয়ে দাও, দেখো তো কত আসে মানটা বসালে, এখানে মানটা আসবে আমার পি, পি কত আমার সেম 1 অ্যাটমসফিয়ার বায়ুমণ্ডলের চাপে, তো মানটা এখানে বসাবে কত আমার, এই যে এটা 101 3 2 5, ঠিক আছে। তো লিখবে এখানে 101 3 2 5, আর নিচে কত আমার রো, কার রো, তুমি দেখো তুমি বি তরল এর জন্য হাইট বের করতেছো, তখন কি বি তরলের ঘনত্ব লিখতে হবে, কত আসছে 1000, দেখো এটা কত আসছে আমার 1000। তো
তো লিখবে এখানে 1000, এই যে 1000 ইন্টু আর জি কত আমার 9.8। আশা করি দেখতে পাইতেছো। এখন দেখো তো এটা মানটা কত আসে, এটা মানটা তুমি ভাগ দাও, দেখো ভাগ দিলে কত আসে, এখানে ভাগ দাও তো কত আসবে আমার, দেখো এক এক 101, তাই না? এই যে 101, 101 3 2 5 ডিভাইড বাই ব্রেকেট কত 1000, এই যে 1000 ইন্টু 9.8, 9.8, ওকে। ব্রেকেট দিবে কত আসছে দেখো 10.33, 10.33 আসছে আমার। তাহলে লিখবে এখানে, দেখো লিখবে এখানে 10 পয়েন্ট, তাই না? এই যে 10, দেখো 10.33 মিটার। এই যে মানটা আসছে না, এটা তো মিটার আসছে, ঠিক আছে? এখন তুমি ইচ্ছা করলে এই মিটারকে সেন্টিমিটারকে নিতে পারবে। তখন এটা কত আসবে, এটা আসবে হচ্ছে কি আমার এই যে 10, তারপর 33, এই যে সেন্টিমিটার আসবে। দেখো 10, আমি জাস্ট এটাকে 100 দ্বারা গুণ দিয়ে সেন্টিমিটার নিয়ে এসেছি। তাহলে কত আসবে আমার 10.33 সেন্টিমিটার। এখন দেখো আমি শুরুতে বলেছি তোমার যার ক্ষেত্রে আমার উচ্চতা কম থাকবে সেটাই কি আমার ব্যারোমিটারের জন্য অধিক উপযোগী। তো দেখো তো এখানে আমার যে, দেখো আমার ভালো করে দেখো, তরল এর জন্য আমার উচ্চতা কত আসছে 76 সেন্টিমিটার, এবং বি তরল দেখো যে বি তরল এর জন্য আমার উচ্চতা কত আসছে 1033 সেন্টিমিটার। তাহলে এখানে অবভিয়াসলি কত তরল এই ক্ষেত্রে কত আমার উচ্চতাটা কম আসছে। যেহেতু তরল এর জন্য উচ্চতা কম আসছে, তাই কি লিখে দিবে এখানে যে তরলটি ব্যারোমিটার তৈরিতে অধিক উপযোগী। ঠিক আছে, এখানে লিখে দিবে যেহেতু তরলটি উচ্চতা কম এসেছে, তাই তরলটি ব্যারোমিটার তৈরির ক্ষেত্রে অধিক উপযোগী হবে। শেষ, এতটুকুই। মোট কথা একটাই, তুমি প্রথমে তরল এবং বি তরল উভয়টার ঘনত্ব বের করবি, মানে রো বের করবি। রো বের করার পর তোমরা 1 অ্যাটমসফিয়ার চাপ অর্থাৎ 101 325 প্যাসকেল, ঠিক আছে, 325 এই প্যাসকেল, ঠিক আছে, এই বায়ুমণ্ডলের চাপ নিয়ে তোমরা কি তরল এবং বি তরল উভয়টার জন্য উচ্চতা বের করবে। যখন দেখবে যার উচ্চতা কম, আমি আবার বলতেছি যার উচ্চতা কম, ঠিক আছে, ওইটাই কি আমার ব্যারোমিটার তৈরির জন্য অধিক উপযোগী হবে। ঠিক আছে, একদম সিম্পল ক্যালকুলেশন। তো আশা করি তোমরা জোরসোপ বোর্ডে আসা 2024 সালে, ঠিক আছে, সিকিউরিটি খুব সহজে বুঝতে পেরেছো। তো ক্লাসটি এতটুকুই। তো আশা করি তোমরা ক্লাস 2 তোমাদের খুবই উপকারে আসছে। ওকে, তো ক্লাসটি করার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।